আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাষ্যতেই শুরু করছি পলিটিক্স। সবকিছু ঠিক থাকলে আগামী 22শে অগস্ট বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভার আয়োজন করছে সিপিএম। স্মরণ সভা নেতাজি ইন্ডোরে অথবা নজরুল মঞ্চে করার ইচ্ছে সিপিএম নেতৃত্বের। আলিমুদ্দিন সূত্রে খবর এমনটাই। জানা গিয়েছে বৃষ্টির জন্য খোলা জায়গায় স্মরণ সভা করা মুশকিল, সেই কারণেই কোনো প্রেক্ষাগৃহে এই সভা করার পরিকল্পনা। গত 8ই আগস্ট সকালে পাম অ্যাভিনিউর বাড়িতে 80 বছর বয়সে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। পরের দিন শুক্রবার তাঁর মরদেহ আলিমুদ্দিন সহ অন্যান্য জায়গায় জনগণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। অগণিত মানুষ সে শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বুদ্ধবাবু তাঁর দেহ দান করেছিলেন, তাই শেষে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে। পরের দিনই সিপিএম সিদ্ধান্ত নেয় বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা হবে 22শে আগস্ট। নেতাজি ইন্ডোর বা নজরুল মঞ্চের মতো বড় কোনো জায়গায় এই স্মরণ সভা করার সিদ্ধান্ত নেয় সিপিএম। ওই 22 তারিখে এই দুটির একটি প্রেক্ষাগৃহ পাওয়া যায় কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে দল। কিন্তু এই স্মরণ সভায় আমন্ত্রণ তালিকা নিয়ে দ্বিধাবিভক্ত আলিমুদ্দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে পরিষ্কার দ্বিমত রয়েছে দলের অন্দরে। দলের একাংশের দাবি, গত বৃহস্পতিবার বুদ্ধবাবুর শেষ যাত্রায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই স্মরণ অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ জানানোই স্বাভাবিক সৌজন্য। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তাঁর বাড়িতে। বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য ও সন্তানের পাশে থাকার আশ্বাস দেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুদ্ধবাবুর শেষ যাত্রায় সরকারের তরফে কি করা হবে সে কথাও জানিয়েছিলেন। শুক্রবার ঝাড়গ্রামে সরকারি কর্মসূচিতে ছিলেন মুখ্যমন্ত্রী, সেখান থেকেই সর্বক্ষণ খোঁজ খবর নিয়েছিলেন মমতা। উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অব দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি, এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো। আজ সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন। আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, সুচেতনা, তার সন্তানকে, আমার দলের সকলকে, সিপিএম দলের, বামফ্রন্টের সকলকে সহ নাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। অসুস্থ বুদ্ধবাবুর চিকিৎসার ভারও নিতে চেয়েছিল রাজ্য সরকার। পাম অ্যাভিনিউর 2 কামরার ফ্ল্যাটের বদলে বড় সরকারি আবাসনে থাকার প্রস্তাব বুদ্ধবাবুর পরিবারকে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সব প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন আজীবন সাবাসীদের জীবনযাপনে অভ্যস্ত বুদ্ধদেব ভট্টাচার্য। আলিমুদ্দিন সূত্রে খবর, বুদ্ধবাবুর এই স্মরণ সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে না ডাকার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমি জানিয়েছেন, স্মরণ সভা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে না। দল হিসেবে তৃণমূল, বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা ঠিক হবে বুধবার। তবে ওই দিনই সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক, সেখানেই ঠিক হবে বলে খবর আলিমুদ্দিন সূত্রে। নদিয়ার কল্যাণীতে 23 থেকে 25শে আগস্ট সিপিএম এর রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন হবে। বুদ্ধবাবুর শেষ যাত্রায় থাকতে পারেননি দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বুদ্ধদেবের প্রয়াণের দিনই ইয়েচুরির চোখে ছানির অপারেশন হয়। তবে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে সীতারামের থাকার কথা। আলিমুদ্দিন সূত্রের খবর, সেই জন্যই কল্যাণীতে বর্ধিত অধিবেশন শুরুর আগের দিন বুদ্ধবাবুর স্মরণ সভা করা হচ্ছে। না হলে ইয়েচুরি স্মরণ সভায় থাকতে পারবেন না। কেরলে পূর্ব নির্ধারিত সাংগঠনিক কর্মসূচি আছে ইয়েচুরির। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভায় জোট সঙ্গী কংগ্রেসকে ডাকা হবে কিনা তাও এখনো ঠিক হয়নি।
কংগ্রেস সম্পর্কে সিপিএম এর রাজ্য কমিটির কোনো অ্যালার্জি থাকার কথা নয়। আইএসএফ সম্ভবত আমন্ত্রণ পাবে, বামফ্রন্টের শরিক দলগুলি তো থাকবেই। তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে সিপিএম আদৌ ডাকবে কিনা তা নিয়ে এখনো দ্বন্দ্ব রয়েছে। কিন্তু রাজনৈতিক মহলের কড়া নজর থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর আমন্ত্রণ পান কিনা সেদিকে। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘর সাজানোর তোড়জোড় চলছে তৃণমূলের অন্তরে। একই সঙ্গে 24-এর লোকসভা ভোটে সংগঠনের কাজকর্মে যে খামতিগুলো শাসক নেতৃত্বের নজরে এসেছে, রূপরেখা তৈরির কাজ চলছে সেসব পূরণেরও। পাশাপাশি ছন্নছাড়া অবস্থা বাংলার পদ্ম শিবিরে। রাজ্য সভাপতি মনোনয়ন তো দূরের কথা, লোকসভা ভোটে খারাপ ফলের জেরে বেশ কিছু জেলায় নেতৃত্ব বদলের প্রশ্নেও একের পর এক হার্ডেলের মুখে পড়তে হচ্ছে বিজেপিকে। লোকসভা ভোটের পরে বেশ কিছুদিন সক্রিয় রাজনীতি থেকে সরেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার কারণে সাময়িক বিরতি বলে চর্চা ছিল রাজ্যের রাজনীতিতে, কিন্তু সেই বিরতির মধ্যেও লোকসভা ভোটে জেলা নেতাদের ভূমিকা ও কর্মকাণ্ড পর্যালোচনায় তিনি ব্যস্ত ছিলেন বলে 21শে জুলাইয়ে শহীদ স্মরণ মঞ্চে নিজেই জানিয়েছিলেন অভিষেক। মঞ্চ থেকেই তার ঘোষণা ছিল 3 মাসের মধ্যে অনেক কিছুই দেখতে পাবে রাজ্যবাসী। সে ঘোষণার মধ্যেই দলীয় সংগঠনে অদল বদলের ইঙ্গিত ছিল বলে মত রাজনীতির কারবারিদের। যদিও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এহেন বার্তা বাংলার রাজনীতিতে নতুন নয়। দলের কাজে তিনি যে নতুন ও স্বচ্ছ মুখ পছন্দ করেন, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স, প্রমোটারি ব্যবসা ও সংগঠনের মিশেল যে তাঁর অপছন্দের, প্রকাশ্যে এমন কথা নিজের মুখেই বলেছেন অভিষেক। লোকসভা ভোটের নিরিখে শহর এলাকায় ভালো ভোট পেয়েছে বিজেপি। তৃণমূলকে পিছনে ফেলে বিরোধী দলের অগ্রগতিতে খুশি পদ্মের কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু সেই ভোট ধরে রাখার স্বার্থে পরবর্তী পদক্ষেপের কোনো রূপরেখা এখনো তৈরি করে উঠতে পারেনি বাংলার বিজেপি নেতৃত্ব। এমনকি যার নেতৃত্বে 26-এর বিধানসভা নির্বাচন লড়বে পদ্ম শিবির, সেই রাজ্য সভাপতির নামই ঘোষণা করে উঠতে পারল না কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রের মন্ত্রী হওয়ার পরেও সুকান্ত মজুমদারের হাতে রয়ে গিয়েছে বঙ্গ বিজেপির ব্যাটন। দিল্লি ও কলকাতা করতে করতে সংগঠনের দিকে তেমন নজর দেওয়ার ফুরসত নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা সমাবেশ করলেও পরিষদীয় দলের সঙ্গে সংগঠনের সমন্বয় অভাব প্রকট হচ্ছে। বিজেপি কোনোভাবেই বঙ্গভঙ্গ সমর্থন করে না দলীয়ভাবে। সে কথা স্পষ্ট করার পরেও একাধিক বিধায়ক পৃথক রাজ্যের দাবি তুলেছেন। অন্যদিকে বঙ্গভঙ্গের বিরোধিতা করে বিধানসভায় আনা বিলে রাজ্যের শাসক দলের পাশে থেকেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি সুকান্তের আনার উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে মিশিয়ে দেওয়ার প্রস্তাবও কলকে পায়নি, বরং মেরুর দুপ্রান্তেই থেকেছেন সুকান্ত ও শুভেন্দু। বাংলার রাজনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হচ্ছে রাজবংশী, মতুয়া কিংবা কুর্মী ভোট। সব পক্ষেরই নজর এদের দিকে। লোকসভায় রাজবংশীদের ভোট টেনে কোচবিহার দখল করেছে তৃণমূল। লোকসভায় না পারলেও বিধানসভা উপনির্বাচনে মতুয়া ভোটের জেরেই তৃণমূলের ঘরে এসেছে বনগা। পুরোপুরি না হলেও একদা বিজেপির কুর্মী ভোটও যাই করছে। এই পরিস্থিতিতে কিছুটা হলেও দিশেহারা বিজেপি, আর ঘর গোছাচ্ছে তৃণমূল। সময় এখন আরো একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাতপাত নিয়ে নিজেদের ঘোষিত অবস্থান থেকে কি ডিগবাজি খেতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস? ভারতে জাতপাত সমাজকে নাকি ঐক্যবদ্ধ করে রেখেছে। কেন্দ্রের শাসক বিজেপির প্রাণভোমরা আরএসএস এর মুখপত্রের সাম্প্রতিক সংখ্যায় এমনই দাবি করা হয়েছে। के बाद हमने और कदम लिए हैं। कास्ट सेंसस से जो डेटा निकलेगा वो हिंदुस्तान की जनता को और पावर ट्रांसफर करने का तरीका है। मैं कह रहा हूं कि हिंदुस्तान के जो ओबीसीज हैं, दलित्स हैं, ट्राइबल्स हैं, बाकी लोग हैं, महिलाएं हैं, उनको हमने ट्रांसफर ऑफ पावर करना है। उनके लिए हमें पावर ट्रांसफर करना है, उनके हाथों में पावर डालनी है। फाउंडेशन वो है और कास्ट सेंसस की जरूरत है, क्योंकि उसको समझे बिना
हम ये कर ही नहीं सकते। সংসদে কংগ্রেস জাত গণনার দাবিতে সরব, একই সঙ্গে জনসংখ্যার অনুপাতে সংরক্ষণের দাবিতে বেশ চাপে বিজেপি। কেননা এনডিএ শরিক, বিশেষ করে জনতা দল ইউনাইটেড বা নীতিশ কুমারের জেডিইউ জাত গণনার পক্ষে থাকায় জটিলতা ক্রমে বাড়তে পারে। এই আশঙ্কা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি সংরক্ষণে বদ্ধপরিকর এমন বার্তা দিতে তৎপর হয়েছে। ঠিক সেই সন্ধিক্ষণেই আরএসএস তার মুখপত্রের সম্পাদকীয় নিবন্ধে জাতপাত ভারতকে ঐক্যবদ্ধ করে রেখে এসেছে বলে দাবি করেছে। এর আগে সংঘ প্রধান মোহন ভাগবত ভারতীয় সমাজে জাতপাত নিয়ে বৈষম্যের বিরুদ্ধে সরব হয়েছেন, অথচ সেই সংঘের মুখপত্রে লেখা হয়েছে জাতপাতের ব্যবস্থা ভারতীয় সমাজকে পেশা ও প্রথা অনুযায়ী ভাগ করেছে। এই শৃঙ্খলা ভারতের বিভিন্ন শ্রেণীকে এক সূত্রে বেঁধে রেখেছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট তপশিলি জাতি উপজাতির মধ্যে আর্থিক পশ্চাৎপদদের জন্য বিশেষ সংরক্ষণের সংস্থান রাখার নির্দেশ দিয়েছে। এসসি এবং এসটি মুক্তদের মধ্যে আর্থিকভাবে যারা সচ্ছল তাদের জন্য সংরক্ষণ তুলে দেওয়ার নীতি প্রণয়নের পক্ষে মত ব্যক্ত করেছে সর্বোচ্চ আদালত। এনডিএ শরিক যারা জাতপাতের রাজনীতির সুবাদে টিকে আছে তারা যাতে চটে না যায় সেদিকে খেয়াল রাখতে হচ্ছে এবারের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া মোদীকে। পাছে জাতপাত নিয়ে শরিক দলগুলি বিগড়ে যায়, তাই সংরক্ষণের সুবিধা থেকে কাউকে বঞ্চিত না করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এরই মধ্যে সংঘের তরফে জাতপাত দেশকে এক সুতোয় বেঁধে রেখেছে বলে সওয়াল করেছে, যার যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে। ভারতে জাতপাত সামাজিক বিভাজন তৈরি করেছে। ভোটের রাজনীতিতে সেই বিভাজন বাড়তি মাত্রা পেয়ে থাকে। অর্থাৎ জাতপাত ভারতের সমাজকে ঐক্যবদ্ধ করেনি, উল্টে বিভাজন উস্কে দিয়েছে। ফলে সংঘের এই অবস্থান বস্তুত ভীমরাও আম্বেদকরের ভাবনার পরিপন্থী শুধু নয়, সংবিধানের প্রস্তাবনায় যে মৌলিক অধিকারের কথা বলা আছে তাকেও অস্বীকার করার শামিল। পলিটিক্স আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন শান্তি।